ওকে, আজকে মেবি বৃত্তের 4 নম্বর ক্লাস না? হ্যাঁ, আজকে তো 4 নম্বর লেকচার। তো এইখানে এই 5 নম্বর মেবি হোমওয়ার্ক দেওয়া ছিল। 6 নম্বরে এইখানে যেটা বলছে যে দেখাও যে এত এবং এত বৃত্তদ্বয় পরস্পরকে এত বিন্দুতে বহিস্থভাবে স্পর্শ উম, করে। তো এখন এইখানে বহিস্থভাবে স্পর্শ করলে কি হয় বলো তো? বহিস্থভাবে স্পর্শ করলে শর্তটা যে কি ছিল বহিস্থভাবে স্পর্শ করার? মনে নাই? আছে। ওই যে- এই- তাহলে বলো যে বহিস্থভাবে স্পর্শ করার শর্ত ছিল কি? এগুলো তো মনে থাকা লাগবে, না হলে যে এই দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে টাচ করে, যে হুম। এখন এখানে কেন- যে কি হবে তাহলে? কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান ব্যাসার্ধ দ্বয়ের দূরত্বের যোগফল। হ্যাঁ, তাহলে এখানে দুইটা সেন্টারের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এদের ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান। অর্থাৎ C1 C2 সমান হবে R1 + R2। তো আগে তোমাকে এটা দেখাইতে হবে যে এরা আসলে বহিস্থভাবে স্পর্শ উম, এরা করে। তো এইখানে যে সমীকরণ দুইটা দেওয়া, এখন এই প্রথম বৃত্তের সেন্টার হবে কোনটা? প্রথম বৃত্তের সেন্টার হবে -3 -4। আর যে দ্বিতীয় বৃত্তের সেন্টার, যে কি বলতো, এই বৃত্তটার সেন্টার কি হবে? এইটা 0 0। হ্যাঁ, এটা হচ্ছে 0 0। তাহলে C1 C2 এর মধ্যবর্তী দূরত্ব এইখানে হবে 9 16 25, আর এটা হবে 5। তো এটা এমনিতেই বোঝা যাচ্ছে যে 3 - 0 4 - 0 9 16, এটা হবে 5। ওকে, এখন আর এইখানে সমীকরণ দেখে তো বলাই যাচ্ছে দ্বিতীয় বৃত্তের রেডিয়াস কি হবে বলো? 3। হ্যাঁ, তো এটার রেডিয়াস হচ্ছে 3। আর প্রথমটা যদি তুমি বের করো, তাহলে G² + F² - C। তো এটা হবে এখানে 9, এখানে হবে 16, আর এইখানে 21। 25 - 21 4, এটা হচ্ছে 2। তাহলে R1 + R2 হবে 3 + 2 5। তো যেহেতু C1 C2 মানে কেন্দ্র দুইটির মধ্যবর্তী ডিস্টেন্স ব্যাস দুইটার যোগফলের সমান, অতএব এরা বহিস্থভাবে স্পর্শ করে। ওকে, আমরা তো এটা এই প্রমাণ করলাম যে এরা বহিস্থভাবে স্পর্শ করে, বাট এইখানে যে বিন্দুটা দেওয়া এরা যে আসলে এই বিন্দুতে টাচ করে, এখন এটা দেখাইতে হবে। ওকে, এখন আচ্ছা, হুম, এখন এখানে এই যে খেয়াল করো, আমি যদি একটা এইখানে যদি একটা আহ, সমীকরণ একটা যদি রেখা আঁকি, এই রেখাটা কি বলতো? এই রেখাটা হচ্ছে উভয় বৃত্তকেই মানে স্পর্শ বিন্দুতে টাচ করছে, তাহলে এই এই রেখাটাকে বলা হয় উভয় বৃত্তের সাধারণ স্পর্শ। ওকে, তো এই রেখাটা হচ্ছে উভয় বৃত্তের সাধারণ স্পর্শ। এখন সাধারণ স্পর্শকের সমীকরণ বের করার নিয়ম হচ্ছে সাধারণ স্পর্শক
এটা হচ্ছে তোমার যে বৃত্তের দুইটা সমীকরণ দেওয়া থাকবে ওই দুইটা সমীকরণকে বিয়োগ করা লাগে। তো এখন আমি যদি এই যে তোমার ফার্স্ট যেটা বৃত্তের সমীকরণ এটা যদি 1 নাম্বার ধরি এবং দ্বিতীয় বৃত্তের সমীকরণটা যদি 2 নাম্বার ধরি, 1 থেকে 2 বিয়োগ করলে এখানে থাকবে কত, শুধুমাত্র 6x প্লাস 8y। আর এইটা হচ্ছে এইখানে তোমার ধ্রুব সংখ্যাটা সমান চিহ্নের বাম দিকে। এখন এই 2 নাম্বার সমীকরণের সমান চিহ্নের বাম দিকে নিয়ে এসে তুমি যদি বিয়োগ করো তাহলে এটা হয়ে যাবে 30। এটা বুঝছো? হুম, বুঝছি। এটা হচ্ছে বৃত্তের দুটি সমীকরণের বিয়োগফল। ওকে, তো এটা হচ্ছে সাধারণ সমীকরণ, মানে সরি, সাধারণ স্পর্শকের সমীকরণ। এখন এটাকে 2 দ্বারা এই এখন যদি ভাগ করি এটা পাওয়া যাবে। ওকে, এটাকে এই 3 নাম্বার সমীকরণ আপাতত ধরে নাও। এখন এই যে স্পর্শ বিন্দু মূলত কি? স্পর্শ বিন্দু হচ্ছে আমরা যদি বৃত্তের যে কোনো একটা সমীকরণ এবং এই রেখার সমীকরণটাকে নিয়ে যদি সমাধান করি তাহলে যে বিন্দুটা পাওয়া যাবে ওইটাই হচ্ছে এইখানকার স্পর্শ বিন্দু। তো এখন আহ, যেহেতু 2 নাম্বার বৃত্তের সমীকরণটা একটু মানে কম ক্রিটিক্যাল আর কি, বা খুব ইজি টাইপের, তো আমরা যদি 2 নাম্বার বৃত্তের সমীকরণ এবং এই সরলরেখাটার সমীকরণ নিয়ে সমাধান করি তাহলে যে বিন্দুটা পাওয়া যাবে সেইটাই হবে এই ই- তোমার স্পর্শ বিন্দুটার স্থানাঙ্ক। এটা বুঝছো? এখন এইটা যে তোমার 2 নাম্বার সমীকরণ এবং এই 3 নাম্বার সমীকরণ সমাধান করা লাগবে। 2 নাম্বার সমীকরণ হচ্ছে যে x² y² = 9। তো এখন আমি যদি 2 নাম্বার, সরি 3 থেকে, মানে এখন তুমি এক্স এর মান অথবা ওয়াই এর মান যে কোনো একটা এখান থেকে নিতে পারো। এখন যদি তুমি এক্স এর মান নাও তাহলে 3x সমান হবে -4y15, তাহলে এক্স সমান হচ্ছে -4y15/3। এখন এটা 2 নম্বরে যদি দেই তাহলে এটা কি হবে? এখন যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে তো এখানে মাইনাস সাইনটা তো চলে যাবে। তাহলে এর উপরে স্কোয়ার, নিচে হবে 9, আর এইখানে y², এইখানে 9। 4y+15y² একবারে লসাগু করলে 9y², তারপরে আর গুণ করে দিলে এটা হবে 81। 16y², 4×15 = 60, 2 120, y আর 15 স্কোয়ার মানে 225 মেবি। আর এটা হচ্ছে 9y², এইখানে 81। ওকে, এখন হচ্ছে এইখানে 9 16 25 y², এটা হচ্ছে 120 y, আর 225 থেকে 81 যদি তুমি বিয়োগ করো, সে ধরো আমার ক্যালকুলেটর নিয়ে আসি, এটা মিডিল টার্ম করা লাগবে তো। ওকে, এখন এটা হবে 144। আচ্ছা, এখন এত বড় ক্যালকুলেশন তো তোমার হাতে করার কোনো দরকার নাই, এটা যেহেতু ক্যালকুলেটর আছে তো এটা একবার ক্যালকুলেটরে দিয়ে দিলে অ্যান্সার চলে আসবে। এখন মিডিল টার্ম তো সলভ করা আশা করি এই জানো এটা, এর কিভাবে সলভ করা লাগে। তো এটা দিলে যেটা অ্যান্সার পাবা এটা আসবে -12/5। ওকে।
এটা আসছে? হ্যাঁ। ওকে, এখন মিডিল টার্মে দুইটা মান আসার কথা, বাট যখন একটা মান দিবে তখন এটা এই বুঝে নিতে হবে যে দুইটারই মান আসলে সেম। ওকে, এখন এইখান থেকে তুমি যে কোনো একটা সমীকরণ ইউজ করে এখান থেকে এক্স এর মানটা বের করে ফেলতে পারো। এখন 2 নম্বর, অথবা এই যে তুমি, আমরা যে এক্স এর মান যে এখান থেকে ধরে নিছি, এখন যদি এখান থেকে এক্স এর মানটা বের করি, এখন ওয়াই এর মান এই সমীকরণে বসানোর পরে তুমি ক্যালকুলেশন করে এক্স এর মান এই যে প্রশ্নে যেটা দেওয়া আছে ওইটাই পাবা, -9/5। দেখো, তাহলে আমাদের এই বিন্দুটা এই যে, এই তাহলে কি আসলো, স্পর্শ বিন্দু। এক্স এর মান হচ্ছে 9/5, ওয়াই এর মান হচ্ছে 12/5। তার মানে এটা প্রমাণিত, আমরা তো আগেই একবার প্রমাণ করে এই ফেলছিলাম যে এরা আসলেই বহিস্থভাবে স্পর্শ করে। এখন স্পর্শ বিন্দুটাও বের করলাম। ওকে, এই ম্যাথটা আবার ভালোভাবে প্র্যাকটিস করিও এইখানে। স্পর্শ বিন্দু বের করাটা, এই নিয়মটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, এত হলে দেখাও যে এত এবং এত বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করবে। আচ্ছা, এই টাইপের ম্যাথ যদিও আসবে না। ওকে, এখন এই যে খেয়াল করো, এইখানে আমি সমীকরণ দুইটা আর না লিখি, এটা ধরো বৃত্তের 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তো C1 হবে এইখান থেকে -a, 0। যেহেতু ওয়াই এর কোনো সহগ নাই, সো এটা 0 হবে। আর 2 নম্বর সমীকরণে হবে 0, -b। এটা বুঝছো? হুম। হ্যাঁ। ওকে, তাহলে C1 C2 এইখান থেকে কি হবে তুমি যদি বের করো, a² + b²। ওকে, তো এটা হচ্ছে কি, এদের আহ দুইটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। আর এর এই রেডিয়াস হবে কত, এর রেডিয়াস হবে এই প্রথমটার জন্য a² - c, আর দ্বিতীয়টার জন্য জি এর মান 0, f², এটার জন্য -c। তাহলে এই যে এদের ব্যাসার্ধ দুইটার মধ্যবর্তী দূরত্ব a² - c √b²-c। এখন উম এইটাকে আসলে দেখাইতে হবে যে, যে এই যে এই যোগফলটা আমাদের C1 C2 √a² + b² সমান হয়। তো এটা এখন বের করার জন্য একটা এখানে জিনিস দেয়া আছে, এটা থেকে কিছু একটু মডিফাই করে নিয়ে আসা লাগবে, যে এই যে s1/a², 1/b², 1/c। তো এইখান থেকে লসাগু করলে এটা হবে a²b² উপরে a²b², এটা হচ্ছে c। তো যেহেতু C1 C2 এর সমীকরণে বা C1 C2 এর যেটা মান আসছে, ওইখানে কোনো সি সম্বলিত রাশি নাই, আর আমাদের ব্যাসার্ধ দ্বয়ের যোগফলে সি সম্বলিত রাশি আছে, তো এইখান থেকে সি সম্বলিত রাশিটাকে সরাইতে হবে যাতে C1 C2 এবং R1 + R2 সমান দেখানো যায়। তো এইখান থেকে সি সমান এই যে, তাহলে কি আসবে, a²b²/a² + b²। এখন তুমি যদি দুইটারই মান এইখানে বসায় দাও, b² a²b²/a² + b², এটা আসে। ওকে, তাহলে এখন এইখান থেকে ক্যালকুলেশন করো, নিচে এইখানে থাকবে কি, a² + b², আর উপরে, এখন দেখো এটা তুমি একবারে একটু চিন্তা করো,
এখন আমরা যদি উপরে a² × a² + b² দিই, এখানে কি হবে বলো তো? a4 + a² b² - a²b² হবে না? হ্যাঁ। ওকে, তো উপরে একটা a²b² প্লাস আর একটা মাইনাস, তো এটা তুমি যদি বাদ দাও শুধু থাকবে এখানে a4। আর এইখানে কি থাকবে? এইখানেও তোমার b²a² মাইনাস, না সরি, +b⁴ - a²b², মানে এখানেও a²b² বাদ যাবে, আর এখানে থাকবে b⁴। তাহলে এখন এইখানে এই যে কি থাকতেছে? a² / √a² + b², এইখানে b² / a² + b²। তাহলে এইখানে এই যে কি হবে? √a² + b², এইখানে হবে a² + b²। ওকে, এখন তুমি যদি এই যে দেখো 1/√2 সমান এই যে কি লেখা যাবে? না সরি সরি, এটা না। আচ্ছা, ওইটা আমরা সংখ্যা দিয়ে না বুঝি, এইটাইতেই বুঝবে। এখন তুমি যদি উপর নিচে এই যে √a²b² দ্বারা যদি গুণ করি, এখন নিচেও একটা √ওভার দিয়ে যে গুণ করলে কি হবে? রুট রুট চলে যাবে, a²b² থাকবে, আর এইখানে থাকবে তোমার √a² + b²। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন যেহেতু কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী ডিসটেন্স ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান, সো এরা পরস্পরকে স্পর্শ করবে। ওকে, আচ্ছা, x² + y² = b, এত বৃত্তের যে ব্যাসটি মূলবিন্দু দিয়ে অতিক্রম করে তার সমীকরণ নির্ণয় করো। বৃত্তের বর্ধিত যে ব্যাসটি মূলবিন্দু দিয়ে অতিক্রম করে তার সমীকরণ নির্ণয় করো। এখন তুমি এটা কিভাবে বের করবা বলো তো? এখন এই যে বৃত্তের যে ব্যাসটা মূলবিন্দু দিয়ে অতিক্রম করে তার সমীকরণ নির্ণয় করতে বলছে, এটা এটা কিভাবে বের করা যাবে বলো? খুবই সহজ। আচ্ছা দেখো, আগে আমরা সমীকরণটা লিখি। এটাকে যদি বাম দিকে নিয়ে আসি, -5bx + 12by = 0। ওকে, এখন এটা একটু চিন্তা করো যে এখানে ব্যাসের সমীকরণ যেটা মূলবিন্দু দিয়ে যাবে, এটা তুমি কিভাবে বের করতে পারবা? একটা বৃত্তের মধ্যে ব্যাস কোন বিন্দু দিয়ে যায়? একটা বৃত্তে কেন্দ্র দিয়ে যায়। ব্যাস তোমার কেন্দ্র দিয়ে যায়, তো তোমার সমীকরণ থেকে তো কেন্দ্র বের করতে পারবাই, আর একটা বিন্দু বলেই দিছে মূল বিন্দু, তো এখন সমীকরণ বের করতে পারবা না? ও, হুম। ওকে, তো এইটার কেন্দ্র কি হবে? 5/2। শুধু 5/2 হবে?
ও হুম? না, এখানে বি আছে, ফাইভ এটা হবে বি ফাইভ বাই বি টু বাই টু। আর এটা হবে কত? মাইনাস সিক্স বি। হ্যাঁ, এটা হবে -6। এবং ব্যাস মূলবিন্দু দিয়ে যায়। তাহলে তোমার আর একটা বিন্দু হচ্ছে মূল বিন্দু। তাহলে এখানে সমীকরণ কি হবে? x - x1, x1 - x2, তারপরে y - y1, y1 - y2। তাহলে এটা হবে 6 bx, এরপরে 30, সরি 30 / 2, 15, 15 এইখানে বি স্কোয়ার। আর এইখানে হচ্ছে 5 by 2। আর এইখানে এইখানে 30 বাই এটা হচ্ছে 15 বি স্কোয়ার। তাহলে এখন এটা কত হবে? 12 bx মাইনাস 30 বি স্কোয়ার, এইখানে 5 by, এটা হচ্ছে প্লাস 30 বি স্কোয়ার। তাহলে ফাইনাল অ্যান্সারটা আসবে 12 bx - 5 by, আর দুইটাকে ওই দিকে নিয়ে গেলে 60 বি। তো বুঝছো এই ম্যাথটা? এটা কিন্তু মানে এমনিতে যে দেখে কিন্তু অনেক কঠিন মনে হইতে পারে, বাট এইখানে তোমার এক্সামে ইটি দিয়ে হয়তো আসবে না, এখানে একটা সংখ্যা দেওয়া থাকবে যাতে ক্যালকুলেশনে অনেক সুবিধা হয়। ওকে, তো এই যে 4.1-এ আরেকটা টপিক এখানে বাকি আছে, এটা হচ্ছে পোলার স্থানাঙ্কের বৃত্তের সমীকরণ। তো কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক আমরা সরলরেখায় অনেক ভালোভাবে উম, শিখছিলাম, ওই জিনিসগুলো এখানে লাগবে একটু। ওকে, আচ্ছা এখন এইখানে খেয়াল করবো। আর সরলরেখার কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্কগুলো মনে আছে? হুম? আছে। এক্স সমান এই যে কি ছিল বলো তো? আর কস থিটা। হুম। আর ওয়াই সমান? হ্যাঁ, আর ওয়াই সমান সাইন ছিল কি? থিটা। হ্যাঁ, এক্স সমান ছিল আর কস থিটা, ওয়াই সমান ছিল আর সাইন থিটা। আর একটা সম্পর্ক ছিল x² + y² = r²। ওকে, এখন কোন বৃত্তের কেন্দ্র যদি এইচ, কে এবং ব্যাসার্ধ এ হলে বৃত্তের সমীকরণ এই কিরকম ছিল? এখানে বৃত্তের সমীকরণ ছিল x - h
স্কোয়ার ওয়াই মাইনাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, এই টাইপের একটা সমীকরণ ছিল। ওকে, এখন তোমার এইখানে আহ এই যে এইচ এবং কে, এগুলো হচ্ছে বৃত্তের কেন্দ্রের কার্টেসীয় স্থানাঙ্ক। আর আমরা যদি বৃত্তের কেন্দ্রের পোলার স্থানাঙ্ক যদি ধরে নেই, বৃত্তের কেন্দ্রের পোলার স্থানাঙ্ক আর নট কমা ফাই, আর উম আমরা যেগুলো সরল লেখায় ছিল আর কমা থিটা, বাট বইয়ে যেভাবে ধরে নিছে আর কি আর নট কমা ফাই। ওকে, তাহলে এইখানে এই সমান এই যে কি হবে বলো তো? এইচ হবে আর নট। এই শুধু আর নট, হ্যাঁ, কি? এইচ তো কার্তেশীয় স্থানাঙ্ক, আর আর নট আর থিটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। তো এইচ এর ও সাথে হ্যাঁ, তোমার পোলার স্থানাঙ্কের সম্পর্ক কি হবে? আর নট ইয়ে কি জানি কস থিটা, কস থিটা তো না, কস হ্যাঁ, কস ফাই। ফাই। আর কে ফাই, সমান হবে আর নট সাইন ফাই। ওকে, তো এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্রে কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। এখন তুমি যদি এই এইচ এবং কে এর মান 1 নম্বরে তুমি যদি বসাও, 1 নম্বরে বসানোর পরে এইখান থেকে মানে আচ্ছা, দাঁড়া আমি আগে সমীকরণটা আগে লিখি। তো এক্স সমান কি হবে? এক্স সমান হবে আর কস থিটা না? আর এইচ সমান কি? আর নট কস ফাই এর উপরে স্কোয়ার প্লাস ওয়াই হচ্ছে আর সাইন থিটা, আর কে হচ্ছে আর নট সাইন ফাই এর উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এই টাইপের একটা সমীকরণ আসে। এখন এখানে ভাঙাইলে আমরা একটা সমীকরণ পাবো। এটা হচ্ছে তুমি একবার মুখস্থ রাখবা, আর স্কোয়ার মাইনাস টু আর আর নট কস থিটা মাইনাস ফাই প্লাস আর নট স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এখন এটার প্রমাণ শেখার কোনো দরকার নেই, কারণ এগুলা এই প্রমাণ প্রমাণ কোনো এগুলো কাজেও লাগবে না। এটা আপাতত লিখে রাখো, এটা এই পরে মুখস্থ করিও। ওকে, এখন এইখানে আমরা যে এক্স সমান যে আর এবং থিটা যে আমরা ধরে নিছি, এইখানে আর কমা থিটা এটা হলো বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক। বৃত্তের উপরস্থ যে কোনো, ওকে, আর আর নট কমা ফাই হচ্ছে বৃত্তের সেন্টারের পোলার স্থানাঙ্ক। এইটা ভালোভাবে মাথায় রাখবে। ওকে, এখন এই সমীকরণটা একটু মুখস্থ থাকা লাগবে। ওকে, এখন দেখো, এখন এইখান থেকে কিছু জিনিস, এই সমীকরণটাকে হুম, এটা হচ্ছে কস এ মাইনাস বি এর সূত্র আসলে। এখন এটা তো কস, আচ্ছা আমি এটা আগে লিখে দেই। এটা হচ্ছে কস এ মাইনাস বি এর একটা সূত্র আছে ত্রিকোণমিতিতে। এটা হচ্ছে কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি, এটা হচ্ছে ত্রিকোণমিতির একটা সূত্র।
ওকে, এখন এই সূত্রটা এখানে কিভাবে লাগবে, এখন আমরা যদি সূত্রটা যদি ভাঙাই, এইখানে এই যে কি আসে দেখো, আর স্কোয়ার টু আর আর নট। এখন আমি যদি এটাকে ভাঙাই, এখানে কি আসবে, কস থিটা কস ফাই প্লাস সাইন থিটা সাইন ফাই, এরকম আসবে। প্লাস আর নট স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটাকে এদিকে লিখলাম। ওকে, এখন এখানে খেয়াল করো, এখানে আর স্কোয়ার মাইনাস টু আর, আর নট, আর নটকে এদিকে এই যে আমরা একটু ভিতরে লিখি, এখানে কি হবে, আর নট দুইটার সাথেই কিন্তু গুণ হয়ে যাবে। তুমি যদি এটাকে এই যে ভিতরে লিখতে চাও, তাহলে এটা হবে সাইন থিটা সাইন ফাই প্লাস আর নট স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, এই পর্যন্ত আসলো। ওকে, আচ্ছা এখানে একটা কাজ করি, এটা আবার এই যে, আবার না হলে পরে না লিখতে হবে, এই যে এইখানে আর স্কোয়ারের পরে যে মাইনাস সাইনটা আছে, এই মাইনাস সাইনটাও যদি এই যে ভিতরে গুণ করে দেওয়া যায়, তাহলে এইখানে কি হবে, এই যে দুইটার সামনেই কিন্তু একটা করে মাইনাস সাইন চলে আসবে। ওকে, এই পর্যন্ত তো এই, এই, তোমার ক্লিয়ার আশা করি। এখন এখানে খেয়াল করো, আর স্কোয়ার টু আর, এইখানে হচ্ছে জি কস থিটা, আর এইখানে হচ্ছে এফ সাইন থিটা প্লাস সি। এখন এইটা আসলে ধরে নেওয়া হয়, এখন এইখানে তাহলে জি সমান এই যে কি বলতো, মাইনাস আর নট কস ফাই, এটা না? আর এফ সমান কি, মাইনাস আর নট সাইন ফাই। একটা জিনিস এই যে খেয়াল করো, আমরা যখন এমনিতে নর্মাল বৃত্তের সমীকরণ আমরা এই যে পড়ছিলাম, এইচ সমান কিন্তু মাইনাস জি ছিল, কে সমান এই যে ছিল কি, মাইনাস এফ। তো দেখো এইচ এর মান হচ্ছে আর নট কস ফাই, তাহলে জি এর মান কি হবে, মাইনাস আর নট কস ফাই, মানে এর সামনে জাস্ট মাইনাস বসবে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, আর সি এর মান এখান থেকে যে কি হইতেছে, সি হচ্ছে আর নট স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, আচ্ছা, তো এখন এই যে তুমি এই দুইটা থেকে, এখন আমি যদি বর্গ করে দেই দুইটাকেই, তাহলে এই